চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বিদায় জানালো সহকর্মীরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরে জানাজা সম্পন্ন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে আজ দাফন। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। দোষীদের শাস্তি দাবিতে ফেনীতে মানববন্ধন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকে সহযোগিতা আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। কাল 13 ও 14 নম্বর পিলারের ওপর বসানোর পর দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। এবং অনিয়ম আর অব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের ওপর দিয়ে অবাধে চলাচল করছে পথচারীরা। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বিদায় জানালো সহকর্মীরা। সকাল 11টায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহবাহী গাড়ি রওনা হয় গ্রামের বাড়ি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান ফায়ারম্যান সোহেল রানা। সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার মরদেহ নিয়ে আসা হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সোহেল রানার ভাই। সহকর্মীদের চোখের কোণেও জমে জল। পরে বিউগলের সুরে পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানান ফায়ার সার্ভিসের চৌকস দল। গত 5 এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত রাত 11:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। তার জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা। জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নিহত সোহেল রানার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেই। ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে এই মুহূর্তে দেশের বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। সকাল 9টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 20 মিনিটের আলোচনা শেষে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন গণমাধ্যমকে ব্রিফ করেন। জানান, নুসরাতের বর্তমান শারীরিক অবস্থায় তাকে সিঙ্গাপুরে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হতে পারে। নুসরাতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবার। সিঙ্গাপুর ডাক্তাররা এখান থেকে সমাধান পাঠাইছে। এখন এগুলো করার জন্য ওই আলোকে চিকিৎসা করতেছে। এগুলো করার পরে যদি ফার্স্ট টিকে দিতে পারে তাহলে সাথে সাথে সিঙ্গাপুর পাঠানো হবে। আর যদি এর ভিতরে যদি তারপরে যদি সুস্থ না হয় বা ফার্স্ট টিকে থাকার মতো এমন ক্ষমতা না থাকে তাহলে 12 তারিখের ভিতরে সিঙ্গাপুর থেকে 10-12 জন ডাক্তার আসবে, টিম আসবে, ওনারা আসি এখানে চিকিৎসা করবে। সকল ডাক্তার মহোদয়, দেশবাসীর সবার ক্ষেত্রে দোয়ার আবেদন, দোয়া প্রার্থী আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেন সুচিকিৎসার মাধ্যমে। তো ওনারা আমাদের সঙ্গে অনেকক্ষণ আমাদের এই সমস্ত কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। আর কিন্তু পরীক্ষা আমরা এবিজি আছে, সেগুলো আমরা আবার বিকালে তাকে পাঠাবো। মানে যেটা তাদের বলা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকবো। গত 2 বছরে দফায় দফায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফি। আগুনে পুড়িয়ে দেওয়ার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেওয়া জবানবন্দির ভিডিওতে শোনা যায় সে কথা। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ করেছেন এলাকাবাসী। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। আমি পুরো 10 বছর কত কষ্ট করছি, আমি শুধু এটা ভাবছি কি আমার আগে
বাবার বয়সী শিক্ষক কিভাবে শ্লীলতাহানি করেছে তার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাফি। কেবল 27 মার্চ নয়, গত 2 বছরে বিভিন্ন সময়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে নানাভাবে হয়রানির শিকার হতে হয় তাকে। আগুন হামলার ঘটনার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে আসে সেসব কথা। যেমন বলতে আমার ক্লাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন আমাকে চুন মারছে, ফালাইছে চুনগুলো এরকম, মানে আমার চোখে পড়ছিল চুনগুলা। তো এটা নিউজে আসছে, প্রেমে প্রস্তাবে সারা না দেওয়া। এটা একটা মিথ্যা, ওটা তো আমার লাইফে কলঙ্কই হয়ে গেছে। থেকে 3বার ডাকছিল ফার্স্ট ইয়ার থাকতে। আমি হারুদেরকে বিষয়টা জানাইছি, বলছে হুজুর। কারে জানাইছো বিষয়টা? আমি হারুদেরকে বলছি, আমাদের মাদ্রাসাগুলো হুজুর আমাকে প্রিন্সিপাল এগুলো বলতেছে, খারাপ খারাপ কথা বলতেছে, আমি বিষয়ে দেখা করতে কথা বলছি। ওনার নাকি আমাকে ভালো লাগে। হারুদের বলছেন কি আচ্ছা মা তুই খুদুসব করি থাক। হারুদের আমি সবটা বলছি। তারপর আমি ওনাকে নিষেধ করতে আমার জীবনে তো একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওটা সুযোগ নিতে, উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। কার মাধ্যমে? ওনার পিয়নেটা পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের নাম কি? নূর আলম। উনি আমাকে বলছে এক্সামের সময় প্রশ্ন দিবে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটি প্রথম নয়। এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গোবিন্দ পূর্বদয় মাদ্রাসাতে সেখানেও তার এই নৈতিক অবক্ষয়ের জন্য তাকে সেখান থেকে ভাগাইছে। যে অপকর্মের যে তথ্য আমি পাইছি, এই মেয়েদের থেকে 3 জন মেয়ে তার অপকর্মের কথা বলছে। এদিকে রাফির উপর হামলার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সহপাঠীরা। নুসরাতের সাথে যে এই কাজটা করেছে সেই জন্য উপযুক্ত শাস্তি পায়। প্রকৃতপক্ষে যারা এটা দোষী যারা করেছে তাদের আইনত বিচার যেটা হয় সেটা আমরা খুশি। গত শনিবার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গেলে তাকে আগুনে ঝলসে দেয় কিছু সহপাঠী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনের আগেই ফেরত চেয়েছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার কার্যকর করা আইনের শাসনের অংশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সময় সংবাদে আরও থাকছে। এবার কুমিল্লা ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সুতার কারখানা। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 8 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। মাঝ নদীতে 13 ও 14 নম্বর পিলারের উপর কাল বসানো হবে এই স্প্যানটি। 2 প্রান্ত মিলিয়ে 10ম এই স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিপোর্ট এহসান জুয়েলের। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত নদীতে স্প্যান রয়েছে 9টি, এর মধ্যে 8টি স্প্যানই জাজিরা প্রান্তে। এই প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বাকি যে একটি স্প্যান মাওয়ার 3 ও 4 নম্বর পিলারে বসানো আছে, এটি মূলত সাময়িকভাবে রাখা এখানে। 5 ও 6 নম্বর পিলারের কাজ পুরো শেষ হলে এই স্প্যানটি সেখানে সরিয়ে নেওয়া হবে। সুখবর হলো, এবার মাওয়া প্রান্তে প্রথমবারের মতো নির্ধারিত পিলারে বসতে যাচ্ছে স্প্যান। নদীর 3 নম্বর মডিউলের 13 ও 14 নম্বর পিলার দিয়ে এখানে শুরু হবে স্প্যান বসানোর কাজ, যা ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে জাজিরার দিকে। মাওয়া প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই 2টি স্প্যান তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এপ্রিলে আমাদের 2 মিনিমাম হওয়া উচিত, আর বেশিও হতে পারে, কারণ আমাদের সেকেন্ড আর একটা ট্রাস ডিরেকশনের ট্রাস আমাদের আসছে, এটা দিয়ে ধরে রেখে ওয়েল্ডিং করে যেটা রেখে ওয়েল্ডিংটা করতে ধরে রেখে অনেক সময় লাগে। তো সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এটা পারে নাই। তো আমরা এপ্রিলে আমাদের আরও বেশি টার্গেট।
এ লক্ষ্যে যে স্পেনটি বসানো হবে সেটি তুলে দেওয়া হয়েছে 3600 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেনে। এর আগে মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরায় স্পেন বয়ে নিতে পাড়ি দিতে হতো প্রায় 6 কিলোমিটার পথ, তাই আগের দিন রওনা দিত ক্রেন। এবার নদীর পাড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মাওয়া প্রান্তে স্পেন বসানো হবে বলে যেদিন তোলা হবে সেদিন সকালেই এটি নিয়ে রওনা হবে ক্রেনটি। এই দশম স্পেনটি বসানোর মধ্য দিয়ে নদীতে দৃশ্যমান করা সম্ভব হবে পুরো 1.5 কিলোমিটারের সেতু, অর্থাৎ 6.15 কিলোমিটার পদ্মা সেতুর মধ্যে দৃশ্যমান হবে 4 ভাগের 1 ভাগ। তবে নদীতে এখনও 10টি পিলার দৃশ্যমান থাকায় বাকি 3 ভাগ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। চীনা অর্থায়নে আখাউড়া সিলেট নতুন রেলপথ নির্মাণ সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। সকালে শেরে বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। নতুন রেলপথটি নির্মাণ করা গেলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব কমার পাশাপাশি বাঁচবে প্রায় 2.5 ঘন্টা। মোট 16,000 কোটি টাকার প্রকল্পে 11,000 কোটি টাকার ঋণ সহায়তা দেবে চীন। বাকি 5,000 কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এছাড়া একনেকের 20তম সভায় অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক ও সেতু বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 3টি প্রকল্প। নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের উপর দিয়ে শুধু পথচারীরা অবাধে চলাচল করছে তাই নয়, বিমান অবতরণের সময় হাত দেখিয়ে থামার সংকেত দিচ্ছেন তারা। বিমানবন্দরের গাইড ওয়ালের বিভিন্ন অংশ ভাঙা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। রানওয়ের কাজ শেষ হওয়ার পর 2017 সালের শেষ দিক থেকে এখানে আন্তর্জাতিক রুটের বিমানও চলাচল করছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে প্রতিদিনই আকাশপথে কক্সবাজার আসছেন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। বিভিন্ন অংশে গাইড ওয়াল না থাকা ও কিছু অংশ ভাঙা থাকায় রানওয়ে দিয়ে অবাধে পারাপার হচ্ছেন স্থানীয়রা। তারা রানওয়েকে ব্যবহার করছেন শর্টকাট পারাপারের পথ হিসেবে, এমনকি ঘোরাঘুরি করতেও রানওয়েতে ঢুকছেন স্থানীয়রা। আর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখের সামনেই হচ্ছে এসব। 10 টাকা করে দিতে হইতো আমাদের। চলে আসতেছি রানওয়ে দিয়ে, আমাদেরকে কেউ বাধা দেন। আমি এখান দিয়ে সব সময় চলাফেরা করি, স্কুলে যাই। আর এসব দৃশ্য ধারণ করতে দেখে সময় সংবাদের প্রতিবেদককে বাধা দেয় এক আনসার সদস্য। পরে কৌশলে আনসার সদস্যকে প্রশ্ন করলে গাইড ওয়াল না থাকাকেই দায়ী করেন তিনি। পরে করবে আর কি, ওয়াল হবে সব দিকে, তখন পার হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। চারিদিকে ওয়াল নেই, ছেলেরা আসা যাওয়া করে এই পার থেকে ওই পারে, এগুলো আছে, কিন্তু এগুলার সম্পূর্ণ আমাদেরকে সতর্কতার সাথে চেক করে বন্ধ করতে হবে। সব সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। আমি বিশ্বাস করি সিভিল এভিয়েশন খুব দ্রুত সেই সীমানা প্রাচীর নির্মাণ করার মধ্য দিয়ে সেখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তারা রক্ষা করবে। প্রতিদিন ঢাকা কক্সবাজার আকাশপথে যাতায়াত করছে বিভিন্ন বিমান সংস্থার 9টি ফ্লাইট। এছাড়া সপ্তাহে 3 দিন ঢাকা চট্টগ্রাম রুটে যাতায়াত করছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। সময় সংবাদ, কক্সবাজার। আশুলিয়ার তুরাগ এলাকায় 3য় পর্যায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে আশুলিয়ার তুরাগ তীরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। সালেহিন, 3য় পর্যায়ের প্রথম দিনের অভিযান শুরু হয়েছে সকাল 9:30টার পরপরই। আজ অভিযান হচ্ছে, আপনাকে আগেও জানিয়েছি যে মিরপুর যে আশুলিয়া পাশ রয়েছে, সেখানে মূলত আশুলিয়ার এদিকে যে একটি ব্রিজ রয়েছে, বিরুলিয়া সেতু বলা হয়, সেই বিরুলিয়া সেতুর পাশেই তুরাগ পাড় দখল করে বেশ কিছু স্থাপনা সকাল থেকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে এই তুরাগ পাড়ে বিভিন্ন জায়গায় যে শতাংশের পর শতাংশ জমি বালু ভরাট করে দখল করে করা হয়েছে, সেইগুলো অপসারণ করা হচ্ছে। এবং আমরা এখন যেটি দাঁড়িয়ে আছি, এটি হলো ঠিক মিরপুর বেড়িবাঁধ যে সড়কটি রয়েছে, সেই সড়কের বাম পাশে তুরাগ নদের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখানে এই বেশ বড় একটি জায়গা, প্রায়
70 থেকে 80% জায়গা এখানে পুরো জায়গাটি দখল করে কমপক্ষে 30 থেকে 35 ফুট বালু দিয়ে এই জায়গাটি ভরাট করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে 2 থেকে 3টি আধা পাকা স্থাপনা করা হয়েছিল। সেই স্থাপনাগুলি ইতিমধ্যে অপসারণ করা দেওয়া হয়েছে এবং এখন আপনি দেখছেন উঁচু জায়গার পারে যে আরো বিভিন্ন স্থাপনা রয়েছে কিংবা যে বালুর বস্তা দিয়ে এই জায়গাটি ভরাট করে হয়েছিল, চারপাশে দেওয়াল মতো করা হয়েছিল, সে বালুর বস্তাগুলো এখন সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে এই যে ভরাটকারী প্রতিষ্ঠান তাদেরকে ইতিমধ্যে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানের যিনি ম্যানেজার তাকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে হয়তোবা তাকে জেলে পাঠানো হবে কিংবা ছেড়ে দেওয়া হতে পারে, সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে এই যে 178% জমির মধ্যে প্রায় 30 থেকে 40 ফুট উঁচু যে বালু ভরাট করা হয়েছে, সেই বালুটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো বালুগুলো এখানে নিলামে তোলা হবে। স্থানীয় মানুষকে ডাকা হয়েছে, যারা যারা নিলামে অংশগ্রহণ করতে চান তাদেরকে নিলামের মাধ্যমে এই পুরো বালুগুলো বিক্রি করে দেওয়া হবে এবং সেই টাকাগুলো কিন্তু সরকারি কোষাগারে নেওয়া হবে। একই সঙ্গে এখানে আরেকটি বেসরকারি ভাবে এক্সকাভেটর দিয়ে এই জমিগুলো ভরাটের কাজ চলছিল, সেই এক্সকাভেটরটিও নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হবে এবং ঠিক এরপরেই এই সামনে রয়েছে একটি পার্ক রয়েছে, এই পার্কটিও তুরাগ নদীর মধ্যে করা হয়েছে এবং সেখানে বড় একটি ড্রাগন দৃশ্য একটি স্থাপনা করা হয়েছে। মূলত সেই ড্রাগনটি দিয়ে সেই পার্কের মধ্যে প্রবেশ করতে হয়। সেই ড্রাগন সম্বলিত যে পার্কটি সেটিও কিছুক্ষণ পরে উচ্ছেদ করা হবে বলে আমাদের জানিয়েছেন। তো মোটামুটি এখন পর্যন্ত এই উচ্ছেদ চলছে, উচ্ছেদ করতে করতে যাওয়া হবে একদম টঙ্গী ব্রিজ পর্যন্ত। তো দেখা যাক আজ শেষ পর্যন্ত কতটুক পর্যন্ত উচ্ছেদ করতে পারে সালেহীন। তা আমার কাছে এই ছিল উচ্ছেদের সবশেষ খবর। আশুলিয়ার তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদে আরো থাকছে। বান্দরবানের সাংগ্রাইক উৎসব ঘিরে চলছে প্রস্তুতি। শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত মারমা তরুণ তরুণীরা, দোকানে দোকানে ভিড়। কুমিল্লা ইপিজেডে ভয়াবহ আগুনে একটি সুতার কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় 8 ঘন্টা পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এদিকে আগুনে কারখানা পুড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে 1200 শ্রমিকের ভবিষ্যৎ। বেবজা জানিয়েছে আগামীকালের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ করা হবে। ফায়ার সার্ভিস জানায় সোমবার রাত 9টার দিকে ইপিজেটের আরএন স্পিনিং মিলে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আমাদেরকে ডিউটিতে যাইতে দেয় না, তখন বলছে যে ভিতরে সমস্যা, তোমরা বাইরে হয়ে যাও। তখন আমরা বাইরে হয়েছি, তখন আমরা ভিতরে আর ঢুকি নাই। মেকানিক্যালের কাজ করি, কিন্তু আগুন লাগা সত্য মনে হচ্ছে যাক আমি মনে হচ্ছে সব লোকজনকে নিয়ে লাস্ট আমি বাড়িয়েছি। এ সময় আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন। এতে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। যুক্ত করা হয় আরও একটি ইউনিট। এটা আমরা একদম সীমাবদ্ধ করে ফেলছি। চারিদিক থেকে নির্বাপন করতে করতে এটা একটা পর্যায়ে এসে পৌঁছেছে। পাশে একটা কেমিক্যাল গোডাউন এবং অন্য একটা তাদের র মেটেরিয়ালস গোডাউন, এগুলোকে আমরা রক্ষা করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে সুতার কারখানাটি। মানুষ কোনো আহত হয়েছে না, কিছু হয়েছে না, কিন্তু ভিতরে যে মেশিন টিশিন ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। 60টা লোক ঢুকবে এবং 20টা লোক বের হবে, এই মুহূর্তে আগুনটা লাগছে আর কি। তো তেমন একটা লোক ছিল না ফ্যাক্টরির ভিতরে এবং সমস্ত শ্রমিকরা বাইরে চলে গেছে আর কি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কারখানাটিতে 1200 শ্রমিক কয়েকটি শিফটে কাজ করতেন বলে জানা গেছে। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে আবাসিক ভবনের আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ফায়ার সার্ভিস জানায় ভোর 5:15টার দিকে চাঁদগাঁও আবাসিক এলাকায় 8তলা ভবনের 4 তলায় আগুন লাগে। এই ফ্ল্যাটটি দুবাই প্রবাসী আব্দুল সালামের ভাড়া করা ফ্ল্যাট। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তীব্র ধোঁয়ার কারণে আগুন নেভাতে চরম বেগ পেতে হয়। এ সময় ভবনের অন্যান্য বাসিন্দা আতঙ্কিত হয়ে ছাদে উঠে যায়। 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি, তবে পুড়ে গেছে ওই ফ্ল্যাটের বেডরুম সহ পাশের একটি কক্ষ। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুন লাগার সময় বাসাটিতে তালা লাগানো ছিল। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।
পরিকল্পিত একটা আগুন লাগানোর এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে যেখানে যেখানে আগুন লাগালে এটা স্প্রেড করবে এবং অনেকক্ষণ ধরে করবে ওই জায়গায় লাগাইছে। আর চুলার স্টোভের উপর আগুন স্প্রেড করার জন্য মানে কাপড় দিছে, কাপড়গুলো আবার বিছাইও দিছে অন্যান্য রুমে, যেন ওটার রেস্ট ধরে যেন চলে আসতে পারে। প্রচুর ধোঁয়া ছিল, আমরা স্মোক ইজেক্টর এবং আমরা ব্রিদিং করে ভবনের ভিতরে প্রবেশ করে আগুনটাকে সব নির্বাপন করি। হতাহতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, তালাটা ভাঙা ছিল। আগুনের সূত্রপাত আমরা তদন্ত সাপেক্ষে বলা যাবে। রংপুরে কালবৈশাখী ঝড়ে শতবর্ষী একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ভোরে নগরীর ডিসির মোড় এলাকায় হঠাৎ করে গাছটি ভেঙে পড়ে। ফায়ার সার্ভিস জানায় জেলা স্কুলের প্রাচীরের ভেতরে থাকা শতবর্ষী একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এতে নগরীর প্রধান সড়কের যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বেলা 11টার দিকে গাছ কেটে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা জানান গোড়া পচে যাওয়ায় ঝড়ে গাছটি ভেঙে পড়েছে। এদিকে দীর্ঘ সময় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। গাছটি হঠাৎ করে ঝড়ে রাত্রে পড়ে যায় রাত 4টার দিকে আনুমানিক, এবং রাস্তা সমস্ত মেইন রাস্তাটি রংপুর শহরের যে ব্যস্ততম শহর, সেই শহরের মেইন রাস্তাটি সেটি ব্লক হয়ে যায়। আমাদের ভাগ্য ভালো যে সেখানে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। স্কুলের সমস্ত শিক্ষক কর্মচারী সবাই মিলে আমরা এটি সরানোর চেষ্টা করছি। পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজ আত্মসমর্পণ করবেন নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। এই মুহূর্তে পাবনা স্টেডিয়ামে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। সালেহিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 6 শতাধিক চরমপন্থী আজ এখানে পাবনা স্টেডিয়ামে আত্মসমর্পণ করবেন, এবং সেই আত্মসমর্পণের যে অনুষ্ঠান সেটি সম্পন্ন করার জন্য যত ধরনের আয়োজন রয়েছে সেই আয়োজন এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এবং এখন থেকে 10-15 মিনিট আগ থেকেই এই স্টেডিয়াম এলাকায় পাবনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 14টি জেলা থেকে 4টি চরমপন্থী সংগঠনের নেতা এবং সদস্যদেরকে এখানে যারা আত্মসমর্পণ করবেন তাদেরকে এরই মধ্যে নিয়ে আসা শুরু হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই দক্ষিণ পশ্চিমাঞ্চল এই এলাকা চরমপন্থীদের তৎপরতার কারণে তটস্থ ছিল, এবং এর আগে 1996 সালে 1002 চরমপন্থীকে এখানে আত্মসমর্পণ করা হয়েছিল, এবং এরপর এখন এসে এখানে এই 6 শতাধিক চরমপন্থীরা আত্মসমর্পণ করছেন। এরই মধ্যে আমরা যারা আত্মসমর্পণ করছেন তাদের অনেকের সাথেই কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে 6 শতাধিক যে আত্মসমর্পণ করছেন, এদের আত্মসমর্পণ করার পর এই এলাকায় আর তেমন চরমপন্থী থাকবে না। তো সেই কারণে তারা মনে করেন এবং আশা করেন যে এই এলাকায় যে চরমপন্থীদের তৎপরতার কারণে যে সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং খুনের ঘটনা ছিল এবং অশান্ত পরিস্থিতি ছিল, সেই অশান্ত পরিস্থিতি অনেকটাই কমে আসবে এবং একদম নির্মূল হবে বলেই তারা আশা করছেন। এবং এর পেছনে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে চরমপন্থী যে সংগঠনগুলো, 4টি সংগঠন আপনি জানেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি এবং কাদামাটি, এই 4টি সংগঠনের তারা আত্মসমর্পণ করছেন। এবং এরা আসলে একটি আদর্শের জন্য এখানে আদর্শের নামে তারা এখানে তৎপরতা চালাচ্ছিলেন, এবং তারা বলছেন যে বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের যে এখনকার যে অবস্থা, সেই এখনকার অবস্থায় তারা মনে করেন যে তাদের সেই আদর্শ এবং সেই পন্থা সেটি অচল হয়ে গিয়েছে, এবং সে কারণে সামনে যে এই আত্মসমর্পণের পর আরও যে ধরনের তৎপরতা থাকবে সেটি তারা বিশ্বাস করেন না। তারা মনে করেন যে অনেকটাই নির্মূল হয়ে যাবে। বেলা 3টার সময় যে শিডিউল দেওয়া হয়েছে সেখানে বেলা 3টার সময় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। পাবনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজ বেলা 3টায় আত্মসমর্পণ করবেন নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। পাবনা থেকে সেইখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। চট্টগ্রামে গুলিতে যুবলীগ কর্মী লোকমান হত্যা মামলার আসামি সাইফুল নিহত হয়েছে। পুলিশের দাবি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হয় সে। ভোরে নগরীর বাকলিয়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গত রাতে যুবলীগ কর্মী লোকমান হত্যা মামলার আসামি সাইফুল ও জিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এক পর্যায়ে কল্পলোক আবাসিক এলাকায় পৌঁছলে
পুলিশকে লক্ষ্য করে গুলি করে তাদের সহযোগীরা। এতে গুলিবিদ্ধ হয় সাইফুল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এদিকে লোকমান হত্যাকাণ্ডে সাইফুল জড়িত নয় বলে দাবি করেছে তার পরিবার। প্রতিষ্ঠা 53 বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু আবাসন সংকটই নয়, খাবারের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া হলগুলো নিজেদের দখলে রাখতে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। এতে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 1966 সালে প্রতিষ্ঠার পর 53 বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুরো আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। 27,000 শিক্ষার্থীর আবাসন চাহিদা মেটাতে ছেলেদের 8টি ও মেয়েদের 4টি হলে মাত্র 5,000-এর মতো শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া পুরনো জরাজীর্ণ ভবন, খাবারের নিম্নমান সহ নানা সমস্যার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যখন বৃষ্টি হয় নালাগুলো সবসময় পরিষ্কার থাকে না, যাতে প্রচুর মশা হয়, আর মশার কারণে রুমে ঠিকমতো থাকা যায় না। বাথরুমগুলো বেশি বেশি অপরিষ্কার থাকে, এগুলো নিয়মিত পরিষ্কার দেওয়া হয় না। ভাতের সাথে আপনার পোকা থাকে, তারপরে যে রান্না বান্না করে এগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মানে কতটা নিম্ন স্তরের খাবার। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে হলের দখলদারদেরও পালাবদল হয়। ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতে ও হলগুলো দখলে রাখতে সবসময় মরিয়া থাকে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। বিষয়টি স্বীকার করলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অনেক সময় দেখা যায় যে হলে যারা ছাত্র সিট ছেড়ে দেওয়া অথবা পাশ করার পরপরই তাদেরকে ডাবলিং টাকার জন্য চাপ দেওয়া, এই বিষয়গুলো থাকে, সেখান থেকে মূলত সমস্যাগুলো তৈরি হয়। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের পাশাপাশি শিক্ষার্থীরাও বলছেন দীর্ঘদিন ধরে কোনো ছাত্র প্রতিনিধি না থাকায় হলগুলো নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। জেনারেল ছাত্ররা সাধারণত তাদের দাবি দেওয়া কোনো মতে তুলে ধরতে পারে না। চাকসু বা হল সংসদ থাকলে আমাদের দাবি দেওয়াগুলো আমরা তুলে ধরতে পারতাম। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে হলগুলোর সমস্যা সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। বিশাল সংস্কারের প্রয়োজন এবং তার জন্য বিশাল বাজেটের প্রয়োজন। এই বিষয়গুলো আমি মঞ্জুরি কমিশনের কাছে লিখেছি যে বাজেট পাওয়ার সাপেক্ষে আমরা আমাদের এই লং টার্ম প্ল্যানগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব। বিশ্ববিদ্যালয় শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীকেই নির্ভর করতে হয় শাটল ট্রেনের উপর। এই কারণে যাতায়াত সমস্যাও প্রকট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের সাংগ্রাই উৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শোভাযাত্রার জন্য মুখোশ তৈরি আর আলপনা আঁকায় ব্যস্ত মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। নতুন পোশাক কিনতে স্থানীয় বাজারগুলোতে বাড়ছে ভিড়। সবার অংশগ্রহণে উৎসব সফল হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বান্দরবান প্রতিনিধি এস বাসুদাসের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নতুন বছরকে বরণ করে নিতে চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশুক ও মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করে থাকে। সমতলের মানুষদের কাছে যা বৈশাখী উৎসব নামে পরিচিত। উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠ পূজা, পবিত্র বুদ্ধ মূর্তি স্নান, জলকেলি সহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। পোস্টার, ব্যানার আর মুখোশ তৈরিতে ব্যস্ত তরুণ তরুণীরা। পাহাড়ি বাঙালি যারা সবাই তো নববর্ষে ফিল করে, সবাই ওই দিনটার জন্য অপেক্ষা করে। আমার জন্য লুঙ্গি, শার্ট, তারপর ছোট ভাইয়ের জন্য কিছু লুঙ্গি পরবো নেব। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের অন্য বারের চেয়ে এবারে অনেক বেশি কিনা যথেষ্ট ভালো। 13 তারিখ সকাল 8:30টায় আমরা মঙ্গলময় শোভাযাত্রার মাধ্যমে আমাদের সাংগ্রাই আমরা সূচনা করতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাংগ্রাই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আমরা 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রুফটপেও আমাদের ফোর্স থাকবে। বাইনোকুলার নিয়ে আমরা রুফটপ থেকেও আমরা এটা তদারকি করব। সার্বিকভাবে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আগামী 13 এপ্রিল শুরু হওয়া ঐতিহ্যবাহী এই উৎসব চলবে 16 তারিখ পর্যন্ত। অন্যবারের তুলনায় এবারের আয়োজন আরও জমজমাট হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, বান্দরবান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বিদায় জানালো সহকর্মীরা। ফায়ার সার্ভিসের সদর দফতরে জানাজা সম্পন্ন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে আজ দাফন। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। দোষীদের শাস্তি দাবিতে ফেনীতে মানববন্ধন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকে সহযোগিতা আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।
জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। কাল 13 ও 14 নম্বর পিলারের ওপর বসানোর পর দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। এবং অনিয়ম আর অব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের ওপর দিয়ে অবাধে চলাচল করছে পথচারীরা, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।